আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল। গল্পটি শোনার আগে আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের পছন্দ অপছন্দ আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আপনাদের মতামত আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। কঙ্কাল আসলে এক ষোড়শীর গল্প। মৃত্যুর ৩৫ বছর পরও তার অপূর্ণ জীবন, অপরিণত প্রেমের অতৃপ্তি নিয়ে তার সমস্ত আখ্যান সে শোনাতে আসে ছাত্ররূপী লেখককে। অশরীরী সেই আত্মার উপস্থিতি এবং তার বক্তব্যের মাধ্যমে লেখক তুলে ধরেছেন তখনকার সমাজ ব্যবস্থার পূর্ণ চিত্রকে। আপনারা স্কিপ না করে গল্পটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা ৩ বাল্যসঙ্গী। যে ঘরে শুতাম তার পাশের ঘরের দেয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝুলনো থাকত। রাতে হাওয়ায় তার হাড়গুলো খট খট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদেরকে সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদবধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছে ছিল আমাদেরকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তাদের অভিপ্রায় কত দূর সফল হয়েছে যারা আমাদেরকে জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন থাকাই শ্রেয়। তারপর বহুকাল বয়ে গেছে। ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হয়েছে অন্বেষণ করেও তা জানা যায় না। অল্প দিন হলো একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শুতে যেতে হয়। অনভ্যাসবশত ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সব কটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের শেড জ্বলছিল সেটা প্রায় মিনিট ৫ ধরে খাপি খেতে খেতে একেবারে নিভে গেল। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবিতকালের বিষয়ে কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটা চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতড়াচ্ছে, আমার মশারির চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি খুঁজছে, পাচ্ছে না, এবং দ্রুত বেগে ঘরময় প্রদক্ষিণ করছে। নিশ্চিত বুঝতে পারলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বো বো করে যে রক্ত ছুটছে তাই দ্রুত পদক্ষেপের মতো শোনাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে অকারণ ভয় ভাঙবার জন্য বলে উঠলাম, কে? পদশব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাত্রে বেশ কাজটি বার করেছ। তা সে কঙ্কালে
এখন আর তোমার দরকার? বলো কি, আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল, আমার ২৬ বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছে করে না? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি সন্ধান করবে যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই ৩৫টা বছর আমি শুধু শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে বসলো। নিরুপায় হয়ে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। যখন মানুষ ছিলাম আর ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন হয়, আমারও সেরকম মনে হতো। কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্মজলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতে তার হাত থেকে রেহাই নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো, আর আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এ মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছ? কেমন লাগছে? আমি বললাম, গল্পটা বেশ প্রফুল্লকর। আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকাতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল। আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল, আর রাঙা ঠোঁটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল। এখনকার অনাবৃত দন্তসার বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। আর সেই কখানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হয়ে উঠছিল। তোমাকে তা বলতে গেলে হাসি পায়, আবার রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না। আমি জানি একজন ডাক্তার
তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনকচাপা বলেছিলেন। তার অর্থ এই, পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা আর শরীরতত্ত্বের দৃষ্টান্ত হতে পারে, শুধু আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনকচাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন আপনি বুঝতে পারতাম যে একখণ্ড হীরাকে নাড়ালে তার চারদিক থেকে যেমন আলো ঝকঝক করে ওঠে, আমার শরীরের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারদিকে ভেঙে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে রাশ লাগিয়ে মধুরভাবে বাগিয়ে ধরতে পারে এমন দুখানা হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয়রথ বিস্মিত 3 লোকের মধ্য দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল, তাঁর বোধ করি এমন দুখানা হাত, সুডৌল বাহু, আরক্ত করতল আর লাবণ্য শেখার মতো আঙুল ছিল। কিন্তু আমার এই নির্লজ্জ নিরাবরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবনতাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই। বহুকালের মতো তোমার 2 চোখের নিদ্রা ছুটিয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তো গা ছুঁয়ে বলতাম। সে বিদ্যের লেশমাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবনমোহন পুনর্যৌবনের রূপ রজনীর অন্ধকার পটার উপর জাজ্জল্যমান হয়ে ফুটে উঠেছে, এর বেশি বলতে হবে না। আমার কোনো সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্তঃপুরে আমি একা। বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম, সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সমস্ত তারা আমাকে দেখছে। বাতাস ঝল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে। আর যে তৃণাসনে পা দুটো মেলে বসে আছে, তার যদি চেতনা থাকতো তাহলে সে পুনর্বার অচেতন হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই তৃণপুঞ্জরূপে দল বেঁধে নিস্তব্ধে আমার চরণবর্তী হয়ে দাঁড়িয়ে। এরকম আমি কল্পনা করতাম। হৃদয়ে অকারণ কেমন বেদনা অনুভব হতো। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন, তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে পূর্বে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তাঁর পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরে সরে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্যই বাইরের যুবকদের মধ্যে আমি শশীশেখরকেই সর্বদা দেখতাম। আর যখন আমি সন্ধেবেলা পুষ্পতরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার চরণাগত হতো। শুনছ? কি মনে হচ্ছে? আমি সনিঃশ্বাসে বললাম, মনে হচ্ছে
শশী শেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো। একদিন বৃষ্টির দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার তাকালেন, আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম। সেই সন্ধ্যালোকে নরম বালিশের উপর একটি মলিন ফুলের মতো মুখ, অসংযমিত ছোট চুল কপালের উপর এসে পড়েছে, আর লজ্জায় কল্পনাপ্রবণ দুটো বড় বড় চোখের পাতা গালের উপর ছায়া ফেলেছে। ডাক্তার নম্র মৃদু স্বরে দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি কাতরাবরণের ভিতর থেকে ক্লান্ত সুগোল হাতখানি বাইরে করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, যদি নীলবর্ণ কাঁচের চুড়ি পরতে পারতাম তো আরো বেশ মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তার এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত আঙুলে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, যদিও তার অন্তরের নাড়ি কিরূপ চলছে কতকটা আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সকল অবস্থায় সমান চলে না। কালক্রমে আরো 2-4 বার রোগ ও আরোগ্য হবার পরে দেখলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত কমিয়ে ক্রমে একটিতে এসে ঠেকেছে। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে গেছে। জগতে কেবল একটি ডাক্তার আর একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধেবেলা একটি বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোঁপা বেঁধে মাথায় একগাছি বেলফুলের মালা জড়াতাম। একটি আয়না নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে যে আর পরিতৃপ্তি হয় না, বাস্তবিকই হয় না। কেননা আমি তো শুধু আমাকে দেখতাম না, আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম আর ভালোবাসতাম, আদর করতাম। অথচ মনের ভিতরে একটা দীর্ঘশ্বাস সন্ধে বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম চোখ নিচু করে দেখতে পেতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপর কেমন করে পড়ছে, আর ভাবতাম আমাদের এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। মধ্যাহ্নে জানালার বাইরে ঝাঁঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক আধটা চিল অনেক দূরে আকাশে শব্দ করে উড়ে যেত। আর আমাদের উদ্যান প্রাচীরের বাইরে খেলনাওয়ালা সুর করে চাই, খেলনা চাই, চুরি চাই করে ডেকে যেত। আমি একখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা তৈরি করে শুতাম। একখানা অনাবৃত বাহু কোমল বিছানার ওপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানি এমনি ভঙ্গিতে কে যেন দেখতে পাচ্ছে, কে যেন দুখানি হাত দিয়ে তুলে নিল, কে যেন এর আরক্ত করতলের ওপর চুম্বন রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে।
মনে করো এইখানে গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করে নিতে বাকি রাতটুকু বেশ কেটে যাবে। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে, এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভিতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটি মেলে দেখা দেয় কই? তারপর শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সব কথা জিজ্ঞাসা করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনিয়ে শুনিয়ে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে আসছে, আর বড় বাকি নেই। আমি মৃদু স্বরে বললাম, রাত্রিও প্রায় শেষ হয়ে আসলো। কিছুদিন হতে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক, আর আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তার জুড়ি ধার নিলেন। রাত্রে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আর জুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? মরতে। আমি বললাম, না, সত্য করে বলো না। বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্পে অল্পে শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করার জন্যই পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যের পূর্বে ঘরে আসলে প্রচুর পরিমাণ হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যেন কেবল অপ্রতিভ হলেন তাই না, ভীষণ বিমর্ষ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি ঈষৎ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথাও তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হলেন। আমি কেবলই গল্প করতে লাগলাম। বধূ ঘরে আসলে কি হবে, কি করব, জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখন কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধেবেলা ডাক্তার ছাতের উপর বসে দাদার সঙ্গে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়া সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়ার কিছুটা
সুবিধে মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুড়া খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে কিঞ্চিত আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবকটা বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণে বাতাস বইছে। জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগান মম করছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসলো, এই তরুপল্লব এবং আকাশ আজন্মকালের ঘরদুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে থাকলো, তখন আমি চোখ বন্ধ করে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যাব। তাই বাসর ঘর, আমার সে বিয়ের বেশ কোথায়? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টে ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করত, যৌবনের পাপড়ি প্রত্যেক দিন একটি একটি করে প্রস্ফুটিত হতো, সেখানে বেদ নির্দেশ করে কোন অস্থির কি নাম মাস্টার শেখাচ্ছে। আর সেই যে অন্তিম হাসিটুকু ওষ্ঠের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটা বেশ প্রফুল্লকর। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো।